সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে তাদের প্রতি সম্মান জানিয়ে এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, পরিচালক কার্যক্রম ও গবেষণাগার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহোদয়কে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করেছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন, তাদের উদ্দেশ্যে আজকের যে কর্মশালা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের ক্রয় ক্ষমতা, ব্যবসা, এই অনেকগুলো বিষয়ে জড়িত। আমরা যখন এই কাজটি করছি আপনাদেরকে নিয়ে, সেই সময়ে আমরা অনুভব করেছি যে আপনারা যারা শিক্ষার্থীরা যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশে কাজ করছেন, সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার সময়ে আপনারা যেহেতু এই ফিল্ডে একদমই অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছেন, আপনারা আসলে আইন এর পরিধি এবং এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যেহেতু প্রশিক্ষণ নেই, সেহেতু আমরা প্রথমেই আপনাদের জন্যে এর আগেও একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। এই গত 20 দিনে আমরা অনুভব করেছি শুধু আমাদের আইন আপনারা জানেন শুধু এতেই হবে না, এই রিলেটেড আরও যেসব বিষয় আছে এগুলো আপনাদের জানা দরকার। তাহলে আপনারা যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি, বৃহত্তর ক্ষেত্রে যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন, সেটি আপনাদের জন্য এই কাজটি করা অত্যন্ত সহজ হবে। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 সম্পর্কে আমাদের জানতে হলে আসলে আমাদের প্রথমে জানতে হবে ভোক্তা কারা। এখানে আমরা কেউ রয়েছি হয়তো সরকারি চাকরিজীবী, কেউ বিভিন্ন সাংবাদিক রয়েছে, কেউ শিক্ষার্থী, কিন্তু দিন শেষে আমাদের কমন একটি পরিচয় রয়েছে, যেটি হচ্ছে আমরা ভোক্তা। বিভিন্ন ব্যবসায়ীরা হয়তো কেউ চালের ব্যবসা করছে, কেউ ডিমের ব্যবসা করছে, কিন্তু সে কিন্তু আরেকটি পণ্য কিন্তু আবার কিনে সেটি গ্রহণ করছে, তাহলে সেও কিন্তু ভোক্তা। আবার যে শিশুটি এখনও পৃথিবীতে আসেনি, মাতৃগর্ভে রয়েছে, সেও কিন্তু ভোক্তা, কারণ সে মায়ের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন জিনিস কিন্তু সে ভোগ করছে। বা আজকে যদি আমরা কেউ এখানে মারা যাই, সেও কিন্তু যাওয়ার আগে আমরা কিন্তু একটা কাফনের কাপড় লাগবে আমাদের, কিংবা আমাদের যাওয়ার আগে আরও কিছু আনুষঙ্গিক জিনিস লাগে, তাহলে তখনও কিন্তু সে ভোক্তা। তাহলে এই ভোক্তা বা কনজিউমার শব্দটির আসলে ব্যাপ্তি অনেক বিশাল, আর এই বিশাল জনগোষ্ঠীকে নিয়েই আসলে ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 বিষয়ক আজকের এই উপস্থাপনা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর সাথে আরও 39টার মতো আইনের সংশ্লিষ্টতা রয়েছে, যেগুলো ভায়োলেট হলে আমরা জাতীয় ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিকার দিতে পারি, এবং এটি একটি অতিরিক্ত আইন। এটি ছাড়াও কিন্তু আরও 39টা আইনে ভোক্তা অধিকার সম্পর্কে বলা আছে। সুতরাং আমাদের কিন্তু যদি এটা অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই সংশ্লিষ্ট আইনগুলো ভালোভাবে জানতে হবে। বিষয়টা এমন, ধরেন যখন আলুর মূল্য নির্ধারিত হয়, মূল্যটা কে নির্ধারণ করে? মূল্যটা কৃষি বিপণন অধিদপ্তর অথবা মন্ত্রণালয় নির্ধারণ করে আমাদের মহাপরিচালক মহোদয়কে চিঠি দিয়ে অনুরোধ করেন আমরা যাতে সেই মূল্যটা বাস্তবায়ন করি। তেমনি রোজার সময় গরুর মাংসের মূল্য মিনিস্ট্রি কর্তৃক নির্ধারিত হয় এবং এটা আমাদেরকে অনুরোধ করা হয় আমরা যাতে এটা বাজারে যেয়ে বাস্তবায়ন করি। সুতরাং যে পণ্যের মূল্য নির্ধারিত রয়েছে সেটা কার কর্তৃক? মন্ত্রণালয় কর্তৃক অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক। শুধুমাত্র সেই জায়গাটাতেই আমরা নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় এই ধারাটি অ্যাপ্লাই করতে পারবো, অন্যথায় কিন্তু পারবো না। তো এই বিষয়টা খুব ক্লিয়ার থাকতে হবে। আমরা মার্কেট মনিটরিং করি, আমরা অনেক বিষয় দেখি, এটাই একমাত্র বিষয় না। তো এই মূল্য নির্ধারণী বিষয়টা কিন্তু অধিদপ্তর থেকে করে না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করে এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাজারে বাস্তবায়ন করি। ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়, এই সময় আমাদেরকে পাঠালেন যে রাত্রে কাউরান বাজার এবং তেজগাঁও এই দুইটি হচ্ছে ডিমের বৃহৎ পাইকারি আড়ত। রাত 12টার পর থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়, ফজরের নামাজ পর্যন্ত হোলসেল এখানে হয়।
এবং SMS এর মাধ্যমে এখানে মূল্য নির্ধারণ করা হয়। গোটা বাংলাদেশে ডিম নিয়ন্ত্রণ করে কাউরান বাজার এইখান থেকে, এবং কাপ্তান বাজার তার সহযোগী। সম্মানিত সুধী, এইখানে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, একজন পাইকার 3 লক্ষ থেকে 5 লক্ষ ডিম বিক্রি করেন রাত্রে, নট দিনে, রাত্রে। আমাদের অভিজ্ঞতা হয়েছে কোনো ব্যবসায়ী প্রতি ডিমে 1 টাকা পর্যন্ত লাভ করে থাকেন। 1 টাকা যদি লাভ করেন তাহলে 5 লক্ষ ডিম বিক্রি করলে ওনার 5 লক্ষ টাকা, দিনে নয়, রাত্রে, শুধু এক রাত্রে এবং কয়েক ঘন্টার মধ্যেই। এবং এই ডিমগুলো ভ্যান থেকে নামাতেও হয় না, যে গাড়িতে আসে ওই গাড়ি থেকে আনলোড করে অন্য পক্ষ নিয়ে চলে যায়। এবং আমরা দেখেছি মিনিমাম তারা 20 পয়সা লাভ করেন। একটা ডিমে যদি 20 পয়সা লাভ করেন তাহলে ওনার দেখা যাচ্ছে যে প্রতি রাত্রে 60,000 টাকা লাভ হচ্ছে। 3 লক্ষ ডিম যদি আমরা ধরি, এভারেজ 3 লক্ষ ডিম তারা বিক্রি করে। এবং যেটি আমি বললাম যে অসৎ উপায় অবলম্বন করে SMS এর মাধ্যমে মূলত তারা এই ডিমের দাম বা ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। এটি দুর্ভাগ্যজনক বিষয়। তো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রকৃতপক্ষে মান নিয়েই কাজ করে। আমি শুরুতেই মান বা স্ট্যান্ডার্ড বিষয়ে একটু আলোকপাত করতে চাই। এই উপমহাদেশে স্ট্যান্ডার্ড সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম যে আলোচনা এসেছিল সেটি 1946 সালে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে। এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠার 12 বছর, প্রায় 10 বছর পরে কলম্বো প্ল্যানের অধীন সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি নামে একটা ল্যাবরেটরি প্রতিষ্ঠা হয় এবং 1958 সালে তৎকালীন পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এবং যখন বাংলাদেশ যখন নাকি 1963 সাল, তখন ওই PSI বা পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের একটা অফিস ঢাকায় প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর অর্থাৎ বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই CTL এবং PSI এর পরবর্তী রূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই দুটি সংস্থা একেবারে টোটালি ভিন্নভাবে তাদের কার্যক্রম শুরু করে আসছিল এবং তারা কাজ করে যাচ্ছিল। 1985 সালে একটি অর্ডিন্যান্স জারির মাধ্যমে এই দুটি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করে, যার নাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এবং সংক্ষেপে যাকে আমরা বলি BSTI। 1995 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটা প্রতিষ্ঠান কৃষিপণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড গ্রেডিং, এই পরিদপ্তরটি BSTI এর সাথে একীভূত হয়। ফলে বর্তমানে এই 3টি সংস্থার একীভূত রূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। আমরা নিরাপদ খাদ্য আইনটা হয়েছে 2013 সালে এবং এখানে যতগুলো প্রতিষ্ঠান কথা বলবে মনে হয় আমাদের প্রতিষ্ঠানটা সবচেয়ে কি নতুন। এটি 2015 সালে নিরাপদ খাদ্য আইনের আওতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়। আমরা বলি ফার্ম টু ফর্ক, একেবারে ফার্ম থেকে একটা উৎপাদন থেকে আপনার টেবিল পর্যন্ত যাতে বিশাল একটা চেইন, এটিকে নিরাপদ রাখার কাজটি করা এবং এটি আইনের একটি হচ্ছে দক্ষ এবং কার্যকর একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা। কিন্তু এই কাজটি একার নয়, এখানে অনেকগুলো মিনিস্ট্রি, অনেকগুলো কর্তৃপক্ষ, অনেকগুলো সংস্থা এখানে জড়িত। আমাদের কাজটা হচ্ছে এই সকলের মাধ্যমে একটি সমন্বয় সাধন করা। এই আইনে প্রায় 13টি অধ্যায় আছে, 90টি ধারা আছে। এরপরে হচ্ছে যে আমরা গ্রেডিং করি বিভিন্ন প্রতিষ্ঠানে, খাদ্য প্রতিষ্ঠানে আপনারা যে দেখবেন যে A+ এরকম বিভিন্ন ধরনের গ্রেডিং আছে। এটা আমাদের চেকলিস্ট আছে, এটি দেখে আমরা গ্রেডিং করি। এটি কিন্তু সুমোটো, মানে বাধ্যতামূলক না, সে চাইলে গ্রেডিং নিতে পারে। এরপরে আমাদের একটি নাগালে আছে অনলাইন মনিটরিং সিস্টেমের মতো, এবং আমাদের পাঠ্যপুস্তকের নিরাপদ খাদ্য বিষয়টা আগে ছিল না, এটি গত 23 সাল থেকে ঢুকছে এবং 9ম শ্রেণীতে ঢোকার জন্য এই বছরের কারিকুলাম আমরা নিয়েছি। তা আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করি, মূলত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। তা আমরা একযুগে কাজ করে থাকি যাতে এই জাতীয় পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের যে ভোক্তা রয়েছে, ভোক্তার অধিকার যাতে সুনিশ্চিত হয়। সেই ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে যে প্রেজেন্টেশনটি দেয়া হয়েছে, তাদের এই আপনারা সকলেই জানেন যে অপ্রতুল জনবল, তারপর জনবল নিয়ে কিভাবে মাঠ পর্যায়ে তাদের এই কার্যক্রমগুলো সুচারুরূপে সম্পন্ন করে যাচ্ছেন। আমরা ঢাকা মহানগরীতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা প্রতিদিন উত্তর এবং দক্ষিণ দুটি সিটি কর্পোরেশনে আমরা আরও সহায়ক 7টি সংস্থা রয়েছে, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিপণন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে, সিটি কর্পোরেশন সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রতিদিন বাজার মনিটরিং করে থাকি এবং এটা আসলে খুবই বার্নিং ইস্যু, আমরা এটা সকলেই জানি। এবং আমার খুবই ভালো লাগছে যে বিশেষ করে ধন্যবাদ জানাই ডিজি স্যারকে যে এর আগেও 2 সপ্তাহ আগেও কিন্তু আপনাদের সাথে আরেকটি মতবিনিময় সভা স্যার করেছিলেন। তো আজকে আপনাদের ইউনিভার্সিটি থেকে 24 শিক্ষার্থী আজকে এখানে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন এবং এখান থেকে ইতিমধ্যে আমরা 3টি দপ্তরের 3টি সংস্থার আমরা সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেখলাম, তাদের কার্যক্রম এবং লিমিটেশন এবং আরও কীভাবে এই তাদের স্ব যে সংস্থা দপ্তর রয়েছে সর্বোপরি আমাদের মানুষ, আমাদের বাংলার জনগণ যাতে ভালো থাকতে পারে সেজন্যই কিন্তু এত প্রয়াস, এত প্রচেষ্টা, এত দপ্তর, এত সংস্থা। আজকে আমি এখানে কথা বলছি সিসিএস এর পক্ষ থেকে। বেসিক্যালি সিসিএস ভোক্তা অধিকার নিয়ে কাজ করা একটি বেসরকারি সংগঠন। বাংলাদেশে আপনারা হয়তো জানবেন যে 2টো সংগঠন আছে, একটা হচ্ছে ক্যাব অনেক আগে থেকে, সম্ভবত 20 বছরেরও বেশি আগে থেকে বাংলাদেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমরা 2013 সাল থেকে কাজ শুরু করি। আমাদের কাজের ক্ষেত্রটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, মূলত যুবকদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ শুরু করি আমরা। 13 সাল থেকে এ পর্যন্ত আমরা 16 সালে রেজিস্ট্রেশন পাই। এ পর্যন্ত আমাদের 42টি ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আছে এবং বাংলাদেশের 64টি জেলা ও 335টি থানায় আমাদের ভলান্টিয়ার আছে। টোটাল ভলান্টিয়ার প্রায় 12,000। অসংখ্য ধন্যবাদ। 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশটাকে আমরা রাষ্ট্র করে তোলার জন্য এবং আমরা প্রত্যেকে সুনাগরিক হয়ে ওঠার জন্য যে পদক্ষেপ আমরা নিয়েছি, যে স্পৃহা আমাদের মধ্যে দেখা যাচ্ছে, এটা অসাধারণ। আমরা আশা করতে পারি যে আগামীর বাংলাদেশ হবে অনেক সুন্দর। আপনারা সবাই একমত তো? আমি আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা স্ক্যাটার্ডভাবে অনেকগুলো দল আসলে ভোক্তা সুরক্ষা, অধিকার সুরক্ষা, বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিরোধন এবং নানান ধরনের অপরাধ যেগুলোর জন্য জনজীবন আসলে বিপন্ন হয়েছিল সেসব সমস্ত কার্যক্রম নিয়ে কাজ করছিলাম। মেডিকেলের আহত রোগীদের নিয়ে কাজ করছিলাম, কিন্তু সবাই বিচ্ছিন্নভাবে নানান উদ্যোগ থেকে কাজ করছে। তো আজকের এই আয়োজনে আমি সত্যি পুলকিত হয়েছি দেখে যে এত মানুষ আছেন আমাদের সাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, আইনের মতো একটা জটিল প্রক্রিয়াকে জানার আগ্রহ নিয়ে এখানে আসার জন্য এবং এই সেশনে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বাজার মনিটরিংয়ে যাবেন, আপনাদের অনেকে আমাকে কমপ্লেন করে যে ভাইয়া আপনারা যখন বাজার মনিটরিংয়ে গেলেন তখন দেখা যায় যে মুরগি 160 টাকা কেজিতে দিচ্ছে, কিন্তু যখন বাসায় ব্যাক করলেন তখন সেই মুরগি 170 টাকা থেকে 180 টাকায় চলে যায়। তখন আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট তাদের হচ্ছে যে রিসিপ্টটা যেখান থেকে তার মুরগিটা কিনে সেটা একটু চেক করবেন, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন যে সে কত টাকা লাভ করতেছে। তো বাজার মনিটরিংয়ে এই অভিজ্ঞতা ছিল এবং আজকে আমার সাথে কাজ করতেছে আমার ভলেন্টিয়ার টিম, যারা সবাই আমাকে হেল্প করতেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করতে, থ্যাংক ইউ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের কর্মশালার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক জনাব AHM শফিকুজ্জামান স্যারকে বর্ণিত কর্মশালায় বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমাদের যে ছাত্র জনতার যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ, মুগ্ধদের মতো অগণিত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং গতকালকের ঘটনায়ও অন্যতম সংগঠক জনাব হাসনাত তিনি এখন সিএমএইচে আছেন। আমরা আশা করছি যে তারা সবাই দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
আমি এখানে প্রায় 2.5 বছর যে ডিজি হিসেবে কাজ করছি। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে আসলে 2013 থেকে একটানা কাজ করছি, অলমোস্ট 11 বছর প্লাস। আমার মনে হয় যে এই বাণিজ্য মন্ত্রণালয় এবং এই ভোক্তা অধিকারের কাজ করার যত অভিজ্ঞতা অর্জন হয়েছে, তার মধ্যে আজকের দিনটি এবং আজকের যে এই অনুষ্ঠানটি আমি মনে করব যে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেস্ট প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে। এই হলরুমেই আমরা অনেক প্রোগ্রাম করেছি। এখানে ক্যাবের ট্রেজারার মঞ্জুর সাহেব আছেন, অধ্যাপক মঞ্জুর, ওনাদের নিয়ে এখানে সারা বাংলাদেশের ক্যাবের লোকজনকে নিয়ে করেছি। এখানে আমরা গণশুনানি করেছি। কিন্তু আজকে যে উপস্থিতি, এটি আমি আসলে লজ্জিত, সবাইকে অ্যাকোমোডেশন দিতে পারিনি। আমাদের এখানে 450টা সিট আছে এবং আমার ধারণা, কেউ কি বলতে পারে টোটাল কতজন আসছে? সামনে, বাইরে এবং ভিতরে মিলে 578 জন। অনেকে মনে করতে পারে যে কিভাবে আমি এটা জানলাম, এটাও সেই কাকের গল্পের মতো। তবে আমার ধারণা যে 550-500 বেশি হবে। তাই এটি আসলে আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা। আমি যেহেতু আমাকে 1:30টার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, আমাদের আগারগাঁওতে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে একটি খুব এক্সক্লুসিভ একটা মিটিং আছে। তারপরে এখানে যারা আছে, আমাদের ভোক্তা আইনটা নিয়ে কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমরা বিএসটির আইনটা সম্পর্কে জানতে পেরেছি। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন বিষয়ে আমরা কথা বলেছি। এরপরে আরও 2টি বিষয় খুব সংক্ষেপে কথা বলা হবে আমি চলে যাওয়ার পরে। সেটি কম্পিটিশন কমিশন, অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতা কমিশন আছে সেখান থেকে প্রতিনিধি আছে, তারা কম্পিটিশন কমিশনের বিষয়গুলো অল্প একটু বলবেন। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি আছেন, তিনিও বলবেন। এবং আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের যে ট্রেজারার আছেন, তারা ক্যাবের পক্ষ থেকে বলবেন। আমাদের কুইজ প্রতিযোগিতা আছে, সেই কুইজ প্রতিযোগিতা তো হবেই। এর বাইরে আমরা কিন্তু সবাইকে সার্টিফিকেট দিব। সকালবেলা আমি 800 সার্টিফিকেট সই করেছি। আমরা অলরেডি প্রেসে আবার প্রিন্টের জন্য বলেছি, যারা সার্টিফিকেট পাবে না তাদেরকে আমরা পরে আবার সেগুলো পাঠানোর ব্যবস্থা করব। কারণ আমার কাছে যেটা মনে হয়, অন্তত স্টুডেন্ট এখানে অলমোস্ট 500-র মতো স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। সেখানে আমাদের যে জিনিসটা আমাদের এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের বাইরে আসলে আমরা বুঝতে পারিনি যে এত উপস্থিতি হবে। এই উপস্থিতি কি প্রমাণ করে? এটি একটাই প্রমাণ করে যে তোমাদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহটা এমন যে আমার কাছে 5 তারিখের পরে এই নতুন বাংলাদেশে আমি যেটা দেখছি সেটি এমন যে ছাত্ররা যেখানে হাত দিচ্ছে সেটি বাস্তবায়ন হচ্ছে। এটা যদি হয়ে থাকে তাহলে আমার যেটা ধারণা, যে দ্রব্যমূল্য নিয়ে আমাদের যে এত কিছু অবস্থা যাচ্ছে আমাদের কয়েক বছর ধরে, এবং দ্রব্যমূল্য কিন্তু এটির কারণে যে সাধারণ মানুষ, তাদের মধ্যে যে ভিতরে যে তার ফিলিংসটা, সেটিরই কিন্তু বিস্ফোরণ। এটি কিন্তু 5 তারিখে এই বিস্ফোরণের কিন্তু একটি অংশ, আমি বলবো যে দ্রব্যমূল্য একটি বড় একটি কারণ। আমি আগে যখন একটি সরকারের অধীনে কাজ করেছি, আমরা কাজগুলো কিন্তু একইভাবে এখনও করছি। ওই সময় অনেক কিছু বলা যায়নি। আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। এই কথাটা এখন যত সহজে বলতে পারি, ঠিক ওই সময় কিন্তু এত সহজে বলা যায়নি, বাস্তবতা। আমি যখন দেখলাম 5 তারিখের পরে, 5 তারিখ রাতে যখন ডিক্লেয়ার করা হলো যে আমাদের অফিস করতে হবে, আমরা 6 তারিখ 9 অফিস শুরু করেছি। এবং তার পরবর্তীতে 7 তারিখ থেকে আমি নিজে 4 দিন পরপর মাঠে কাজ করেছি। কারণ বাজারে গিয়েছি, আমাদের শ্যামবাজার যেটা বৃহৎ পাইকারি আড়ত দিয়েছি, আমরা শান্তিনগর বাজারে পারে গিয়েছি। এরপর মিরপুরে শাহালি যে মার্কেট আছে সেখানে গিয়েছি, এবং সেখানে তোমাদের স্টুডেন্টরাও সেখানে এসেছে। এবং আমরা যখন দেখলাম 8 তারিখ বা 9 তারিখ থেকে যে স্টুডেন্টরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব নিয়েছে, এটাকে আমি প্রথমেই অ্যাপ্রিসিয়েট করেছি। এই জন্য যে আমাদের যে সীমাবদ্ধতা, যেখানে আমাদের সিসিএসের পলাশ ভাই বললেন যে আমাদের যে সীমাবদ্ধতা, সেখানে আমাদের এই শক্তিটাকে আমি কাজে লাগাতে চেয়েছি।
এবং তোমাদের মনে আছে 11 তারিখে আমাদের কয়েকজন সমন্বয়ক সহ তোমরা এসেছিলা, প্রায় 150 জন। আমাদের যে উপরে যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা অনেক খোলামেলা কথা বলেছি। সেখানে 32 জন প্রশ্ন করেছে এবং সেই 32টা প্রশ্ন প্রত্যেকটাই ভ্যালিড কোশ্চেন। এবং তখন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার মনিটরিং যেভাবে চলছে সেটা একটু স্ট্রিমলাইন করা দরকার এবং কথা প্রসঙ্গে কিন্তু চলে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু জানো না যে ভোক্তা আইনটা কি, তোমরা জানো না বিএসটির আইনটা কি, তোমরা জানো না আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিভাবে কাজ করে এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, কম্পিটিশন কমিশন কিভাবে কাজ করে। আমি একটু বেসিক বিষয়টা বলি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যেটা কাজ করি, আমরা একদম এন্ড পর্যায়ে কাজ করি। আমাদের যে পণ্যের ক্ষেত্রে যেটা আছে, পণ্যের সোর্সগুলো কি, সেটি দেশে উৎপাদন হয়। আমাদের কিছু সোর্স আছে যেটি বিদেশ থেকে এনে এখানে রিফাইন হয়, আর কিছু আছে আমাদের ইম্পোর্টেড পণ্য, এবং এক একটার চরিত্র এক এক রকম। এখন দেশে যেটা উৎপাদন হয়, যদি আমরা বলি আমাদের যে শাকসবজি বা আমাদের যেটা নিত্য পণ্য যেগুলো প্রতিদিন আমাদের গ্রোসারি আইটেম লাগে, পচনশীল পেরিশেবল আইটেম, এখানে এটি তৈরি করে কে? আমাদের কৃষকরা তৈরি করে। এই কৃষকরা তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা হলো, এটার ম্যান্ডেটটা কার? সেটি কৃষি মন্ত্রণালয়, এবং কৃষি মন্ত্রণালয়ের প্রায় 17-18টা ডিপার্টমেন্ট আছে। সেটা কৃষি বিপণন আছে, কৃষি এক্সটেনশন আছে, তাদের রিসার্চ ইনস্টিটিউট আছে, গবেষণা আছে। তারা সবাই মিলে কৃষি উৎপাদনটা দেখে। সেখানে সারের বিষয় আছে, কিভাবে উন্নত জাতের চাষ করা হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু এত বছরে কৃষি উৎপাদন এটি কিন্তু খুবই বলবো যে আমরা সেটি একটা বড় একটা অর্জন করেছি, যে আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটির মূল্য কি হবে? সেই মূল্যটা তোমরা যদি বাজার মনিটরিং গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে। সেই ডাইনামিক্সটা কি? যে এখন বন্যার কারণে আমাদের ফেনী এবং কুমিল্লার রাস্তাটা বন্ধ, অর্থাৎ চট্টগ্রামে ঢাকা থেকে বা এই এলাকা থেকে পণ্য যেতে পারে না। পণ্য যেটা যেতে পারে না, একইভাবে তো চট্টগ্রামের যে পণ্য সেটি তো আসতে পারছে না। একটা উদাহরণ দেই, গতকালকে ছুটির দিনে আমি পাঠিয়েছি খাতুনগঞ্জ, যে বড় পাইকারি মার্কেট, আমাদের অফিসাররা গিয়েছে এবং অনেকগুলো নিউজে আসছে। সেটি কি? যে আমাদের পেঁয়াজ চট্টগ্রামে যেটা পাওয়া যায় সেটি হলো ইম্পোর্টেড পেঁয়াজ, অর্থাৎ পাকিস্তান এবং চায়না থেকে আসে। এটি রেফার্ড কন্টেনার, অর্থাৎ রেফার্ড কন্টেনারটা কি? যে সেটি হলো তোমার কোল্ড চেইন মেনটেন করে আসে, এবং সেটি শুধুমাত্র চিটাগং পোর্ট থেকে আসে, পাকিস্তান এবং চায়নার পেঁয়াজ। এই পেঁয়াজ তো চিটাগংয়ে আছে, খাতুনগঞ্জে আছে। এই পেঁয়াজটা তো ঢাকায় আসতে পারেনি যেহেতু রাস্তা বন্ধ। তাহলে কেন এই বন্যার কারণে ওই চট্টগ্রামের এই পাকিস্তান এবং চায়নার পেঁয়াজের দাম 20 টাকা 25 টাকা বাড়িয়ে দিল? এই জায়গাটাই হলো কি ব্যবসায়ীদের অনৈতিকতা, যে অনৈতিক আচরণ। সেটি ডিম যেহেতু এই এলাকা থেকে যায়, বিশেষ করে নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ থেকে চট্টগ্রামে যায়, সেখানে রাস্তা বন্ধ, সেখানে ডিমের ক্রাইসিস থাকতে পারে। সেখানে চট্টগ্রামে হয়তো বা দাম বাড়তে পারে, কিন্তু হয় ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল? আমি এখানে বসেছিলাম, আমাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করেছিলেন যে ঢাকায় তো ডিমের দাম বাড়ার কোনো কারণ নেই। আমরা আজকে রাতে একটি অভিযান করব, সেখানে আমাদের নামগুলো দেওয়া হবে, জব বারের নাম্বারটা আছে তোমাদের কাছে। যদি গভীর রাতে তোমরা ইন্টারেস্টেড হও, সেই অভিযানে তোমরা থাকবে। দুঃখজনক হলে এমন হয় যে ডিজেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে প্রতিটা ডিমের দাম 3 টাকা বেড়ে যায়। এটি তো একটা অদ্ভুত আচরণ। ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে একটা ডিম পরিবহনে 10 থেকে 12 পয়সা খরচ হয়, সেখানে 3 টাকা কেন বাড়ে? 12 টাকার ডিম 15 টাকা হয়ে যায়। আমরা অভিযান করলে সেটি আবার 12 টাকায় আসে। এই রোজার আগের রোজায় ব্রয়লার মুরগির দাম প্রায় 300 টাকা ছুঁই 280 টাকা, 290 টাকা। আমরা যখন আমাদের অফিসে এর পিছনে যে সিন্ডিকেটরা আছে তাদেরকে ডেকে এক ডিক্লারেশনে আমরা যদি 100 টাকা দাম কমাতে পারি, এখানে মঞ্জুর ভাই নিশ্চয়ই বলবেন সেখানে কি রকম প্রেশার থাকে। সেই প্রেশারে আমরা
100 টাকা একদিনে তারা ডিক্লেয়ার করে যদি দাম কমাতে পারে, তাহলে কি চলছে বাজারে? এবং আপনারা জানেন যে আমাদের এই পোলট্রি ইন্ডাস্ট্রি সেটি কাদের হাতে নিয়ন্ত্রিত। এবং গত পরশুদিন আমরা দেখলাম প্রথম আলো সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে তারা। আমরা বলছি এখানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আছে, তারা অ্যানালিসিস করে দেখিয়েছে যে ফিডের দাম 16 থেকে 17 টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে। 16 থেকে 17 টাকা যদি ফিডের দাম অতিরিক্ত চার্জ করা হয়, আমি তো মুরগির দাম কমাতে পারবো না, আমি তো ডিমের দাম কমাতে পারবো না। এবং তারা পত্রিকায় আপনারা যদি দেখেন, তারা বিজ্ঞাপন দিচ্ছে প্রথম পাতায় বড় করে, আমাদের স্পষ্ট বলেন, এর আগে বলেছে নাম আমাদের যে ভোক্তা অধিকার, আমরা নাকি এই বাজার অস্থির করছি। অর্থাৎ তারা এই যে 16-17 টাকা অতিরিক্ত ফিডের দাম নিচ্ছে এবং এই যে কস্টিং বেড়ে যাচ্ছে, এবং তারা বিজ্ঞাপন দিয়ে বলছে, যেগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি চ্যালেঞ্জ করতে পারি, তারা বলছে যে বাচ্চার দাম নাকি 30 টাকা করে। বাচ্চা আপনি যে কোনো খামারিদের সাথে আপনি যোগাযোগ করেন, সেটি 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তাহলে কি করতে হবে? এই যে তোমাদের অদম্য শক্তি, এই অদম্য শক্তি দিয়ে ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে। সেই জায়গাগুলো কি? যারা এই কতিপয় 4 জন 5 জন বা 10 জন যারা এই বাজার সিন্ডিকেট করে বাজারকে এরকম অস্থির করে দেয়, সেই অস্থিরতা কি? এখন বন্যা হচ্ছে, ঢাকায় ডিমের দাম বেড়ে যাচ্ছে, অদ্ভুত আচরণ। এখন বন্যা হচ্ছে, চট্টগ্রামের পেঁয়াজ যেটি ইম্পোর্টেড পেঁয়াজ, সেটির তো দাম বাড়ার কোনো কারণ নেই, তারা বাড়িয়ে দিচ্ছে। এই কারণেই যে জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, ডাইনামিক্সগুলো কী, সেটা কি? আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কোনো দাম নির্ধারণ করে দিই না। আমরা কি করি, যে কোনো প্রতিষ্ঠান যদি দাম নির্ধারণ করে দেয়, অলরেডি তোমাদের জানানো হয়েছে, আমরা শুধু বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টো পণ্য, তেল এবং চিনির পিরিয়ডিক্যালি দাম নির্ধারণ করা হয়। এর বাইরে যেগুলো আছে সেটা অনেকটাই উন্মুক্ত। এর মধ্যে যেগুলো প্যাকেটজাত পণ্য আছে, সেগুলো তো যারা রিফাইন করে, যারা এটা উৎপাদন করে, তারা একটা এমআরপি দেয়। বিদেশের থেকে ইম্পোর্ট যেটা আসে, তারা ইম্পোর্টারেরই দাম নির্ধারণ করে। কিন্তু কথাটা হলো যে কোনো একটা অজুহাত দেখিয়ে যখন এই দামগুলো বেড়ে যায়, সেই জায়গাতেই সেই জায়গাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কারওয়ান বাজারের চাঁদাবাজি ছিল। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে। এখানে 3 স্টার গ্রুপ ছিল, এখানে আমাদের সাংবাদিক ভাইরা বসে আছেন, আপনারা জানেন, আমরাও জানি। আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমরা এখনও অনেক রিপোর্ট দিব, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নতুন গ্রুপ 3 স্টারের জায়গায় যদি 4 স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই আমাদের এই তোমরা যারা আছো, তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েসটা রিস করতে হবে। এখানে শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমরা শুধু কাজ করছি না, বাণিজ্য মন্ত্রণালয় আরও 2টি প্রতিষ্ঠান, অলমোস্ট 3টা প্রতিষ্ঠান কাজ করছে। এখানে আমাদের কম্পিটিশন কমিশন আছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে। এবং ইতিমধ্যে তোমরা ওখানে সিন্ডিকেটের বিষয়ে 2বার মিটিং করেছো কম্পিটিশন কমিশনে, গত সপ্তাহে একটি মিটিং হয়েছে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আছে, তারা অ্যানালাইসিস করে যে দ্রব্যমূল্যটা কত হওয়া উচিত। আমাদের রিকুইজিশনের অনেকগুলো বিষয় তারা অ্যানালাইসিস করেছে, যেটা বললাম, ফিডের দাম অ্যানালাইসিস করে দেখেছে যে 16 থেকে 17 টাকা অতিরিক্ত বেশি দাম নেওয়া হচ্ছে। কিন্তু এই অ্যানালাইসিস যেটা করেছে, এটি বাস্তবায়ন তো শুধু আমরা করতে পারবো না। এটার জন্য যেটা আছে, লাইভ স্টক মিনিস্ট্রি আছে, কৃষি মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয়। চালের দাম বেড়ে গেছে, এখন খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স দিচ্ছে। এখানে বড় বড় যে জায়ান্ট গ্রুপ আছে বা এখন কর্পোরেট গ্রুপগুলো ঢুকে গেছে। এখন খাদ্য মন্ত্রণালয় বা অন্য কোনো সরকার যদি নির্ধারণ করে দেয়, সেটা আমি বাস্তবায়ন করতে পারি, কিন্তু আমি তো অ্যানালাইসিস করে বলতে পারবো না এই চালের দাম কত, উৎপাদন খরচ কত। এই জায়গাগুলোতে আমাদের সমন্বিত কাজ করতে হবে। আমাদের আরও কিছু ডিপার্টমেন্ট আছে, তোমরা জানো যে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিষয় আছে, এলসির বিষয় আছে, আমাদের ডিউটি কতটুকু হবে সেটা এনবিআরের বিষয় আছে, আমাদের রেভিনিউ কালেক্ট করতে হয়, এগুলো অনেক কিছু সমন্বয় করতে হয়। ওষুধের ক্ষেত্রে আমাদের যেটা আছে, আমরা যে কাজগুলো করি, নকল বা ফেক প্রোডাক্ট বা রিয়েজেন্টগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেগুলো নিয়ে কাজ করি। এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা অনেকগুলো বিষয় আমরা ধরলাম, ডায়াবেটিকের স্ট্রিপ নকল হচ্ছে ধরলাম। এখন সেই জায়গাগুলোতে তো কার্যকরী ব্যবস্থা সব কিছু তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করতে পারবে না।
সেই জায়গাগুলোতে আমি যেটা মনে করি যে তোমাদের একটা যে অদম্য শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমাদের সাথে যেভাবে কাজ করছো, আমি তোমাদের আহ্বান করব তোমরা অন্য ডিপার্টমেন্টগুলোর সাথেও এই ধরনের প্রোগ্রাম করো। এবং আমি মিডিয়ার মাধ্যমে এখানে আহ্বান জানাচ্ছি অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে, এই তারুণ্যের অদম্য শক্তি এটিকে পজিটিভ সেন্সে কাজে লাগাতে হবে এবং এটি এমনভাবে কাজে লাগাতে হবে যাতে আবার অন্য নেগেটিভ দিকে না যায়। অর্থাৎ যদি বাজারে গিয়ে তোমরা যদি বলো যে এত টাকার মধ্যে এটা বিক্রি করতে হবে, একটি মাঝখানে দেখলাম সেনাবাহিনীর নাম দিয়ে বলা হয়েছে যে 70 টাকায় পেঁয়াজ, তারপরে কি গরুর মাংস হলো কত 500 টাকা না 600 টাকা। তো এই ধরনের ছড়িয়ে দিলে কি হয় কি যে বাজার কিন্তু ব্যবস্থাপনা ভেঙে যাবে। অর্থাৎ ব্যবসায়ীরা যদি তাদের অনিয়মগুলো আমরা ধরবো, সেটা কারেকশন করার জন্য ব্যবস্থা নেব, কিন্তু ব্যবসায়ীরা তাদের উপরে যদি আজকে সকালে গেল এক গ্রুপ, দুপুরে গেল আর এক গ্রুপ, বিকালে গেল আর এক গ্রুপ, এরকম গেলে কিন্তু তারা কিন্তু তখন কিন্তু তারা ব্যবসাটা কিন্তু টোটালি মানে কি বলবো যে স্বাভাবিক অবস্থাটা কিন্তু ব্যাহত হয়। তো এই সমস্ত কিছুই কিন্তু সমন্বয় করে করতে হবে আমাদের দেশের। আমি এখনও বলি টোটালি প্রাইভেট সেক্টর কিন্তু দেশটাকে এইভাবে এগিয়ে নিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমাদের জিডিপি 84% কিন্তু প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন। এখন আমরা যদি তাদেরকে পুরাপুরি অস্বীকার করি, এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে, তারা এই যে বন্যার্থদের জন্য তারাও কিন্তু এগিয়ে আসছে, তোমরা যেমন এগিয়ে আসছো সবাই এগিয়ে আসছে। তাই সেই জায়গাগুলোতে ওই 5% বা 10% যারা এই অনিয়মগুলো করছে, সেই বিষয়গুলো ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়েস রেজ করতে হবে। সেই ভয়েস রেজ করার জন্য তোমাদের যে অদম্য শক্তি, সেটাকে আমি কাজে লাগাতে চাই। আমি আজকে যে প্রোগ্রামটা করলাম, আমার একটু সন্দেহ ছিল এই প্রোগ্রামটা কেমন হবে, এরপরে বৃষ্টি ছিল, তারপরেও যে দেখলাম তোমাদের আগ্রহ, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো আমরা গুগল ফর্মে আমরা রেজিস্ট্রেশন আহ্বান করেছি এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা হয়তো প্রতি সপ্তাহে মেবি হতে পারে, তোমাদের যেহেতু ইউনিভার্সিটিও খুলে গেছে, আমাদের ছুটির দিনে মেবি স্যাটারডেতে হতে পারে, আমরা এই ধরনের প্রোগ্রামগুলো 300-400 জনকে নিয়ে আমরা কন্টিনিউ করব এবং সেখানে এই ধরনের জিনিসগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। আরেকটি বিষয় তোমাদেরকে যেটি আছে, এইগুলো তো আছেই, তোমাদেরকে এই লিটারেসির ব্যাপারে আমরা আছি তোমাদের সাথে। এর পাশাপাশি যেটা ইন্টার্নশিপের কথা বলা হয়েছে, ইতিমধ্যেই আমরা প্রায় 6 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে একটা এমইউ করেছি। আসলে 1 জুলাই থেকে আমাদের ভোক্তা আইনটা ওখানে মাস্টার্সের একটি কোর্স হিসেবে পড়ানোর কথা ছিল, যেহেতু ইউনিভার্সিটি এখনও ফুল প্লেজের চালু হয়নি, তখন এটি পড়ানো হবে এবং সেখান থেকে আমরা আপাতত 100 জন স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপ দিচ্ছি। সেটি হলো প্রতি 3 মাসে 25 জন করে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে আমাদের সাথে ইন্টার্ন করবে। এর বাইরে আমরা আমাদের ক্যাবের যারা আছেন, এখানে ক্যাবের বেশ কিছু স্টুডেন্টরা তারা পার্ট টাইম আমাদের সাথে করে। এখন বোধহয় 26 জন, কতজন 26 জন কাজ করে, 24 বা 25-26 জন কাজ করে, তাদেরকে আমরা পার্ট টাইম আমরা কাজ করাচ্ছি, আমাদের সাথে কাজ করছে। এখন যে জিনিসটা হলো যে তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি আগ্রহ থাকে, মাঝে মাঝে হয় কি নতুন নতুন অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু একটা সময় আবার ভাটা পড়ে যায়। আমাদের সাস্টেনেবল কিন্তু আমরা কিছু করি না, আমাদের সব কিছুই মনে হচ্ছে অ্যাডহক বেসিসে। তাই তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের প্রতিনিধি যারা আছে, সিসিএস আছে এবং আমাদের ক্যাব আছে এবং তোমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা তোমাদের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে বসে আমরা একটা মডেল ডেভেলপ করতে পারি যে তোমাদেরকে আরও কিভাবে এনগেজ করা যায়। বিশেষ করে আমাদের জেলা উপজেলাগুলোতে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমরা ওখানে সমস্ত জায়গায় আমরা কাজ করতে পারছি না। সেখানে আমি মনে করি যে সেই জেলাগুলোতেও কিন্তু সেটি শুধু ঢাকা বেস না, আমাদের বিভাগগুলো, আমাদের জেলাগুলো, ইভেন আমাদের উপজেলাগুলোতেও কীভাবে আরও বেশি তোমাদেরকে অনবোর্ড করে এনগেজ করে কিভাবে কাজ করা যায়, সেই পথটা আমরা যদি খুঁজে বের করতে পারি। সেখানে আমাদের অর্থের বিষয় থাকে, আমরা নিশ্চয়ই আমরা যদি সেই অর্থ মন্ত্রণালয়ে লিখি এবং তোমাদের সেই যে আগ্রহ, সেটি নিশ্চয়ই এই বিষয়টা সরকার বিবেচনা করবে বলে আমি আশা করি, তখন তোমাদেরকে মোর এনগেজ করতে পারবো। তোমরা সবাই মিলে যে স্বপ্ন দেখছি, একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে অবাধ, যে বাংলাদেশ হবে সবাই কথা বলার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আমাদের উন্নয়নের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আমাদের একটি উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে
প্রতিটা মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখার প্রত্যাশায় তোমাদের সাথে আমরা আছি, আমরা থাকব, তোমাদের নিয়েই কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। 1971 সালে আমরা স্বাধীনতার পরে 1973 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দপ্তর হিসেবে ট্যারিফ কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করে। তারপর 1992 সালে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে কার্যক্রম শুরু করে এবং যেহেতু ট্যারিফের ব্যাপ্তিটা পর্যায়ক্রমে কমে আসতেছে, সেই চিন্তা থেকে 2020 সালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নামকরণ করা হয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আমাদের 3টা বিভাগ নিয়ে যাত্রা শুরু। প্রথমটি হলো যে বাণিজ্য নীতি বিভাগ। বাণিজ্য নীতি বিভাগ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে এবং ভোক্তা যেন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে পায় তা নিয়ে কাজ করে। আপনারা অনেকেই শুনবেন যে সিন্ডিকেট খুব পরিচিত নাম, মনে হয় বাংলাদেশে জানে না এমন কেউ নয়, একটা ছোট শিশুও জানে যে সিন্ডিকেট সম্পর্কে। এখন আমাদের কাজটাই হচ্ছে সিন্ডিকেট নিয়ে। আমাদের আইনে যেই টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে কার্টেল। নর্মালি বিশ্বজুড়ে আসলে শব্দটা কার্টেলই, কিন্তু আমরা আসলে যারা জেনারেল পিপল তারা কার্টেল বুঝিও না, যার জন্য আমরা বলি আসলে সিন্ডিকেট। এবং আমাদের মধ্যে খুব কমন একটা প্র্যাকটিস হচ্ছে কোনো জিনিসের দাম বেড়েছে বাজারে, তাহলেই এখানে মনে হয় সিন্ডিকেট আছে, কিন্তু এটা আসলে আমাদের টোটালি একটা রং কনসেপ্ট। মূল্য বৃদ্ধি পেলেই যে সেটা সিন্ডিকেটের কারসাজি সেটা আসলে বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পায় যোগ সাজসের মাধ্যমে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে দেয়ার ইজ এ সিন্ডিকেট। বাট মূল্য বৃদ্ধি পাওয়ার মাত্রই আমরা সিন্ডিকেট বললে আসলে আমাদের রং ইন্টারপ্রিটেশন হবে। নর্মালি দেখা যায় যখন গরমকাল থাকে, টেম্পারেচার 45 বা 46 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা যারা কোল্ড ড্রিঙ্কস খাই না তারাও 1-2টা কোল্ড ড্রিঙ্কস বেশি খাই নর্মালি, বা আইসক্রিম আমরা একটু বেশি খাই, 1-2টা আইসক্রিম। তো নর্মালি ইকোনমিক্সের যে থিওরি সেটা অনুযায়ী ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে মূল্যটা নির্ধারণ হবে। যখন আমরা একটু কনজাম্পশন বাড়িয়ে দিচ্ছি তখন অটোমেটিক আমার শর্টেজ পড়বে এবং সেজন্য অটোমেটিক বাজারে মূল্য 1-2 টাকা সেটা বাড়তেই পারে। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কিন্তু আসলে অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, ফাউন্ডেড ইন 1978। এটা কম কথা নয়। আর ভোক্তা অধিদপ্তর যেটি কনজিউমার রাইটস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ক্যাবেরই কনজিউমার অ্যাসোসিয়েশনের আন্দোলনের ফসল হিসেবে, এবং যার জন্যে ক্যাবের সাথে এর সম্পৃক্ততা একেবারেই জন্মলগ্ন থেকেই। এবং লিগ্যালি আইনগতভাবেই ভোক্তা অধিদপ্তরের যে কমিটিসগুলো আছে তাতে কনজিউমার অ্যাসোসিয়েশনের একটা পজিশন আছে যে তারা ওই বডির মেম্বার, যেটা অন্য কোনো এই ধরনের সোশ্যাল প্রতিষ্ঠান যেটা কিনা ভলান্টারিলি এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই প্রতিষ্ঠানটা যারা চালান তারা কিন্তু সকলে এখানে ভলান্টিয়ার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি যেটি বলতে যাচ্ছি, প্রথমে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে আমাদের এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা এসছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যারা বিভিন্ন দপ্তর সংস্থা থেকে এসছেন এবং তারা তাদের যে প্রেজেন্টেশনগুলো দিচ্ছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি।